আসসালামু আলাইকুম। ইতিহাস করে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্স এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুরো বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেল এবং গ্লোবাল সুপার লিগ যতদিন পর্যন্ত থাকবে ঠিক ততদিন পর্যন্ত রংপুর রাইডার্সের নামটা মনে রাখবে সবাই এবং সেই সাথে সৌম্য সরকারকে মনে রাখবে, কারণ গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে বাংলাদেশি প্রথম ক্লাব হিসেবে গ্লোবাল সুপার লিগের বা গ্লোবাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স এবং সেই চ্যাম্পিয়ন টিমের এবং সেই টুর্নামেন্টের ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ সৌম্য সরকার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সৌম্য সরকার। সো যতদিন পর্যন্ত গ্লোবাল সুপার লিগ টি-20 লিগটা চালু থাকবে ততদিন পর্যন্ত রংপুর রাইডার্স, সৌম্য সরকার এই দুইটা নাম কিন্তু সবসময়ের জন্য থেকে যাবে, কারণ তারা কিন্তু সেই টুর্নামেন্টের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন না, সেখানে কিন্তু অনেক লাভজনক একটা ব্যাপারও আছে। প্রায় 6 কোটি টাকার বেশি প্রাইজ মানি জিতলো রংপুর রাইডার্স, যেটা বিপিএল এ সবগুলো দলের যে বাজেট তার থেকে অনেক বেশি। সো এটা কিন্তু অনেক বড় একটা প্রাউড ফিল করার মতো একটা মোমেন্ট এবং এই চ্যাম্পিয়নশিপটা রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তারা যেভাবে উদযাপন করলো এবং এতদূর পর্যন্ত আসার পিছনে যে কাজগুলো বা যারা সবচেয়ে বেশি কাজ করেছে বা টুর্নামেন্টের শুরুর দিকে যখন রংপুর রাইডার্স প্রথম দুইটা ম্যাচে হেরে গেল, এরপরে আসলে সবাই আশাহত হয়েছিল, আমি নিজেও আশাহত হয়েছিলাম যে আদৌ রংপুর রাইডার্স তারা আসলে এই টুর্নামেন্টে টিকতে পারবে কিনা বা তারা এই পর্যন্ত যে আসবে সেটা কিন্তু কেউ বিশ্বাস করেনি। সেই সাথে কিছু প্লেয়ার আছে যাদেরকে সবাই আমরা আন্ডাররেটেড ভাবতাম, যেমন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, শেখ মেহেদি বা সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, এই যে বাংলাদেশি কিছু প্লেয়ার, সেই সাথে ইনক্লুডেড কামরুল ইসলাম রাব্বি, সবাইকে কিন্তু আমরা খুব বেশি ওইভাবে রেট করতাম না। এরা সবাই আন্ডাররেটেড প্লেয়ার এবং এই দলটা যে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু আসলে অ্যামাজিং একটা বিষয় এবং অবিশ্বাস্য একটা বিষয়, কারণ আমরা সবাই জানি যে যে টুর্নামেন্টে গাইনা আমাজন ওয়ারিয়র্স এর মাটিতে হচ্ছে সেখানে স্বাগতিক দল গাইনা আমাজন ওয়ারিয়র্স সবচেয়ে শক্তিশালী দল ছিল। এর সাথে হামশায়ার হকস, সেই সাথে লাহোর কালান্দার্স, ক্রিকেট ভিক্টোরিয়ান্স, এই যে বড় বড় দলগুলো, এত বড় বড় দলের মধ্য থেকে যখন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন বাংলাদেশি কোনো ক্লাব, এটা কিন্তু অবভিয়াসলি প্রাউড ফিল করার মতো একটা মোমেন্ট। সো এই খুশিতে ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই খুশিতে একটা করে সাবস্ক্রাইব করে দেন না ভাই। যাই হোক, জোকস অ্যাপার্ট, সো প্রথমে আমি বলি যে ফাইনাল ম্যাচে আসা পর্যন্ত রংপুরের পুরো টুর্নামেন্টের জার্নিটা কেমন ছিল। তারা প্রথম ম্যাচে হামশায়ারের বিপক্ষে 130 রান চেস করতে গিয়ে তারা কিন্তু ম্যাচটা হেরে যায়, সেটা সুপার ওভার পর্যন্ত চলে যায় এবং সুপার ওভারে গিয়ে তারা কিন্তু সেই ম্যাচটা হেরে যায়। দ্বিতীয় ম্যাচ তারা ক্রিকেট ভিক্টোরিয়ান্সের সাথে, সেই ম্যাচে বেমি 154 বা 55 রানের একটা টার্গেট ছিল, সেটা চেস করতে গিয়ে তারা কিন্তু ম্যাচটা 10 রানে হেরে যায়। যদিও ম্যাচটা খুবই ক্লোজ ছিল এবং চাইলে রংপুর রাইডার্স হেসে খেলে সেই ম্যাচটা জিততে পারতো, কিন্তু সেই ম্যাচটা তারা জিততে পারেনি। এরপরে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন এবং হার্ড দল সেটা হচ্ছে গাইনা আমাজন ওয়ারিয়র্স। সো গাইনার সাথে যখন খেলাটা হলো এবং প্রথম ইনিংসে যখন 116 রানে রংপুর অল আউট হয়ে গেল, ঠিক তখনই আমরা ভেবেছিলাম যে হয়তো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। বাট তাদের যে বোলিং ডিসপ্লে বা শেখ মেহেদি বা গ্রেগ চ্যাপেল বা হচ্ছে সেখানে রিশাদ হোসেন, এদের মতো বোলাররা বা কামরুল ইসলাম রাব্বির মতো বোলাররা যখন গায়না আমাজন ওয়ারিয়র্স এর ব্যাটারদেরকে চেপে ধরেছিল, ঠিক তখনই কিন্তু সেই ম্যাচ থেকে রংপুর রাইডার্স পুরো 2 পয়েন্ট নিয়ে নেয় এবং বড় ধরনের মোটামুটি একটা জয় ছিনিয়ে নেয় তারা। সো এই যে তাদের প্রথম জয় এবং তাদের টুর্নামেন্টের একটা দল টুর্নামেন্টে 4টা ম্যাচ খেলবে, 4টা ম্যাচের মধ্যে তাদের 3 নম্বর ম্যাচে এসে প্রথম জয়, এরপরে লাহোর কালান্দার্সকে বিশাল ব্যবধানে হার এবং ঠিক সেই সময় তারা কিন্তু একদম ডিরেক্ট ফাইনালে, কারণ টুর্নামেন্টের নিয়ম হচ্ছে এরকম, সবগুলো দল একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে, তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল তারা ফাইনাল খেলবে এবং ক্রিকেট ভিক্টোরিয়ান্স তারা প্রথম 4 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতে তারা ফাইনালে চলে গিয়েছিল এবং সেই সাথে রংপুর রাইডার্স তারা 2 ম্যাচ জিতে তাদের পয়েন্ট টেবিল এবং তাদের যে নেট রান রেট সেটাতে এগিয়ে থেকে তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করে। কিন্তু ফাইনালে ওঠার পর মূলত সবচেয়ে বড় নাটকটা কিন্তু দেখতে হয় আমাদেরকে, কারণ ফাইনাল ম্যাচে খেলার জন্য রংপুর রাইডার্স যে একাদশ সাজাবে সেই প্লেয়ার সংকটে তারা পড়ে যায় এবং সংকটটা কোথায় থেকে হয়, তাদের দলে যে 3 জন প্লেয়ার সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ হোসেন, এই 3 জনের এনএসইও দেওয়া ছিল 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখের পর তো তাদেরকে বিসিবি খেলতে দিবে না, তাদেরকে ডাকেই পাঠিয়েছে যে তারা যেন ওয়েস্ট ইন্ডিজে, যেহেতু বাংলাদেশ দলটা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে, তো তাদেরকে সেই ক্যাম্পে চলে যাওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়। ঠিক সেই সময় রংপুর রাইডার্স দলটার যে স্বপ্ন যে তারা চ্যাম্পিয়ন হতে গিয়েছে, তারা চ্যাম্পিয়ন হবে, ফাইনাল পর্যন্ত গিয়েছে, এখন তাদের ফাইনাল খেলাটা হবে না এরকম একটা শঙ্কার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু কতটা অশিক্ষিত, কতটা মানে কি বলবো, এই ভাষা আমি খুঁজে পাচ্ছি না, যে বিসিবি তাদের দায়িত্ব পালনে কতটা অবহেলা করে বা তার দায়িত্ব পালনে আদৌ কতটা সিরিয়াস হয় কিনা। কারণ গায়না থেকে সেন্ট কিটসে যাওয়ার জন্য শুক্রবারে কোনো ফ্লাইট ছিল না এবং এই যে আজকে যে ফাইনাল ম্যাচটা খেললো, যদি বিসিবি তাদেরকে খেলতে নাও দিত তাদেরকে কিন্তু হোটেলেই থাকতে হতো, কারণ আজকে কোনো ফ্লাইট ওইখান থেকে নেই। এবং বিসিবি এটা না জানার পরও তারা
ফ্লাইটের টিকিট কেটেছিল, কিন্তু দেখা যায় তাদের ফ্লাইট নাই। সো বাধ্য হয়ে কিন্তু বিসিবি তাদেরকে খেলতে দিয়েছে। আমি জানি না এটা বাধ্য হয়ে কিনা বা কোনোভাবে হয়তো ম্যানেজ করতে পেরেছে। এবং সবচাইতে বড় ক্রেডিট হচ্ছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে। তারা বিসিবিকে বলেছে যে আপনারা যে টিকিট কেটেছেন প্লেনের, সবগুলো টিকিটের খরচ বা যা কিছু খরচ হয় এবং গায়না থেকে সেন্ট কিটসে যাওয়ার জন্য যতগুলো তাদের টাকা লাগবে বা যা লাগবে, যা কিছু লাগবে সবকিছু বেয়ার করবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। এবং এরপরে মূলত আসলে বিসিবি থেকে তাদেরকে পারমিশনটা দেওয়া হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে যেখানে বাংলাদেশ থেকে বাংলাদেশের একজন ক্লাব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য একটা গ্লোবাল টুর্নামেন্টে খেলতে গেল, সেখানে এই ধরনের প্রশ্ন আসার আমি কোনো মানেই দেখি না। যদিও এনএসএ 5 তারিখ পর্যন্ত ছিল, সেটা নিয়মের মধ্যে বিসিবি থেকে তাদেরকে তলব করবে, কিন্তু এই প্রশ্নটা বা এই প্রসেসটা এতদূর পর্যন্ত আসার আমি কোনো মানে দেখি না। সেটা গণমাধ্যমে কোনোদিনও আসার মতো কোনো ঘটনাই না এটা। কারণ এটা গ্লোবাল একটা টুর্নামেন্ট যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এবং তাদের যে প্র্যাকটিস কিট সেখানে লাল সবুজের একটা মিশ্রণ দিয়ে তাদের প্র্যাকটিস কিটটা করা হয়েছে। আমার এখনো গুজবাম হচ্ছে। সো এরকম একটা জায়গায় যখন বিসিবি সভাপতি নিজে রংপুর রাইডার্সের নামটা ঘোষণা করে যে তারা গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে, ঠিক সেই রকম একটা টুর্নামেন্টে গিয়ে ফাইনাল ম্যাচ খেলার আগে এই ধরনের নাটক করা বিসিবির সাথে আসলে এটা যায় না। এবং যদি আজকে এই ম্যাচটা হেরে যেত তাহলে আমি সবচেয়ে বেশি দোষটা দিতাম বিসিবিকে। কারণ ফাইনাল ম্যাচের আগে তাদের এই সব করার কোনো মানেই ছিল না। তারা সেই কাজটা আগেই করতে পারতো বা সেইটা গণমাধ্যম এড়িয়ে তারা বাইরে গিয়ে এই কাজটা কিন্তু করতে পারতো, কিন্তু তারা এই কাজটা করতে চায়নি। বাট বাধ্য হয়ে, কারণ তাদের যে প্ল্যান ছিল যে তারা শুক্রবারে ফ্লাইট করে গায়না থেকে সেন্ট কিটসে যাবে। ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে রংপুর থেকে কক্সবাজার বা ঢাকা থেকে বরিশাল বা খুলনা বা রংপুরে যাওয়ার মতো রুট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওই জায়গাটা না। মূলত গায়না হচ্ছে উত্তর আমেরিকার একটা দেশ। গায়না থেকে সেন্ট কিটসে যাওয়ার জন্য কতগুলো ফ্লাইট চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, এটা আমার মনে হয় না বিসিবির কেউ জানে। সো এই জন্য তারা শুধুমাত্র হঠকারী একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ওই দিন হচ্ছে তাদেরকে ফ্লাইট রাখা হয়েছে, কিন্তু ওই দিন আসলে কোনো ফ্লাইটই নাই। সো আসলে বিসিবির আরো স্মার্ট হওয়া উচিত। সো এগুলোকে পাশ কাটিয়ে আমি ফাইনাল ম্যাচের কথায় ফিরি। ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স এবং তারা টস জিতে ব্যাট করার যে সিদ্ধান্ত সেটা যে আসলে কতটা ভালো ছিল এবং এই পুরো টুর্নামেন্টে সৌম্য সরকারের যে পারফরমেন্স ছিল সেটা আপনার বলতে গেলে একদম অসাধারণ। তিনি 188 রান করেছে, টুর্নামেন্টে সবচাইতে বেশি রান গেটার তিনি, এবং সেই সাথে তার স্ট্রাইক রেট বা তার যে হিটিং পাওয়ার সবকিছু কিন্তু ছিল অসাধারণ। এবং ফাইনাল ম্যাচে তিনি ওপেনিং এ ব্যাট করতে নামে এবং ওপেনিং এ ব্যাট করতে নেমে তিনি 54 বলে 86 রানের একটা ইনিংস খেলে, সেখানে তিনি 7টা 4 মেরেছেন, সেই সাথে তিনি 5টা ছক্কা মেরেছেন। এবং তার যে ওপেনিং পার্টনারশিপে যে ছিল স্টিভেন টেইলর, তিনিও কিন্তু কম যাননি। তিনি 49 বলে 68 রান করেছেন এবং সেখানে তিনি 4টা 4 মেরেছেন এবং তিনি 4টা 6 মেরেছেন। এবং সেই সাথে তাদের ওপেনিং পার্টনারশিপে রান এসেছে 124 এবং গায়নার যে উইকেট, সেখানে আপনি যদি 130 40 বা 45 রান করতে পারেন তাহলে কিন্তু সেটা ফাইটিং একটা স্কোর এবং সেটা হচ্ছে আবার ফাইনাল ম্যাচ। সো এই ম্যাচটা যে রংপুর রাইডার্স জিতে যাবে সেটা কিন্তু প্রথম ইনিংসের পরে আমরা সেটা জেনে গিয়েছিলাম। এবং যেই কথা সেই কাজ, সেই রংপুর রাইডার্সের বোলিং ডিসপ্লে এবং সেখানে আপনার শেখ মেহেদী তিনি 4 ওভারে 20 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। সেই সাথে কামরুল ইসলাম রাব্বি তিনি 2 ওভারে 13 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। তারপরে হারমিত সিং 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। সেই সাথে সাইফ হাসান 3 ওভার 1 বলে 26 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। মূলত সাইফ হাসান এবং নুরুল হোসেন সোহান তারা কিন্তু রংপুরের ঘরের ছেলের মতোই কিন্তু তারা থাকে। কারণ বিপিএল তাদের রংপুর রাইডার্স দল অর্থাৎ বসুন্ধরা গ্রুপের 2টা দল আছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, তারা অনেকদিন হলো চলতেছে। সেটা হচ্ছে একটা রংপুর রাইডার্স যারা বিপিএল খেলে এবং যারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে তারা হচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 2 জন অতপ্রতভাবে জড়িত, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। তারা কিন্তু 2 জনই ঘরের ছেলে। সো তাদেরকে বেশি প্রায়োরিটি দিবে সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং ওভারঅল যে পুরো টুর্নামেন্টে রংপুর যেভাবে খেলেছে, শুরুর দিকে তাদের একটু উইকেট বুঝতে অসুবিধা হয়েছে। সেই সাথে নতুন কোচ মিকি আর্থার, মোহাম্মদ আশরাফুল বা পুরো গায়নাতে যে খেলার যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু খুব একটা সবার ছিল না। এবং গ্লোবালি একটা টুর্নামেন্টে খেলতে যাওয়া বাংলাদেশের প্রথম দল হিসেবে সব দিক দিয়ে একটু নার্ভাস ফিল থাকারই কথা। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে এটা মাত্র শুরু। বাংলাদেশের অন্যান্য ক্লাবরাও আশা করি নেক্সট টাইমে সেখানে অংশগ্রহণ করবে, সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশে ব্যাক করবে। এবং সেই সাথে পুরো টুর্নামেন্টের সবচাইতে সেরা প্লেয়ারকে জানেন, সেটা হচ্ছে সৌম্য সরকার, যাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল করা হয়। কিন্তু সৌম্য সরকারের রিসেন্ট যে ফর্মটা দেখছেন, বাংলাদেশি কোনো ক্রিকেটার তার ধারের কাছেও নাই। তিনি টি20তে যেভাবে খেলেন, তিনি ওডিআইতে যেভাবে খেলেন, এক কথায় অসাধারণ। এবং তিনি কিন্তু টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং সেই সাথে
তিনি টুর্নামেন্টের সবচেয়ে বেশি হাইস্ট রান গেটার, এবং সেই সাথে শেখ মেহেদী তিনিও কিন্তু কম যাননি, তিনি সেরা উইকেট টেকারের 5 জনের যে তালিকা সেখানে কিন্তু তিনি 5 নম্বরে আছেন, যদিও সেরা উইকেট টেকার হচ্ছে 9টা উইকেট নিয়ে তিনি সবার শীর্ষে আছেন। এরপরেই মূলত 8টা করে সবাই আছে, বাকি 4 জন কিন্তু 8টা করে উইকেট সংগ্রহ করেছেন। সো ওভারঅল একটা কথাই বলবো, রংপুর রাইডার্সের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। তারা অনেক সুন্দরভাবে দেশে ফিরুক এবং ট্রফি নিয়ে আরো অনেক বেশি উদযাপন হোক। সো রংপুর রাইডার্স দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।